বাংলাদেশ এবং ভারতের বিদেশ সচিবের মধ্যে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যখন দুই দেশের নাগরিকদের মধ্যেও একটা উৎকণ্ঠা, কারণ ক্রমশই বাংলাদেশেও দেখা যাচ্ছে যে ভারত বিদ্বেষী স্লোগান যেমন চলছে, কাজকর্ম চলছে, এপারেও কিন্তু নাগরিকরা তারাও বাংলাদেশ বিদেশী কথাবার্তা বলছে। এক প্রকার বলতে গেলে নাগরিকরাও জড়িয়ে পড়েছে এই বাকবিতণ্ডায়। কিভাবে দেখছেন বিষয়টা? এই সম্পর্ক কি ঠিক করা সম্ভব? কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের একটা তো দীর্ঘ ইতিহাস রয়েছে। দেখুন, অসম্ভব বলে কোনো কথা নাই, রাজনীতিতে তো নাই। তো বাংলাদেশ অন্য রাষ্ট্র, তো সে ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকারের বিদেশ বিষয়ক বিভাগ আছে এবং আপনারা জানেন যে সম্প্রতি বিদেশ সচিব সে দেশের রাজধানীতে গিয়ে সেখানকার বিদেশ সচিব এবং মুখ্য উপদেষ্টার সঙ্গে কথা বলেছে। তো আমাদের দেশের পক্ষে যেটা বলা উচিত তারা বলেছেন, আমাদের অন্য কোনো কণ্ঠস্বর হতে পারে না। আমাদের বিদেশ সচিব যেটা বলেছেন আমাদের সরকার থেকে, আমাদের দেশের পক্ষ থেকে, আমরা সেরকমই মনে করছি, সেরকমই হওয়া উচিত। আমরা জানি যে পশ্চিমবঙ্গ রাজ্যটা কত গুরুত্বপূর্ণ, কারণ একদম বাংলাদেশের পার্শ্ববর্তী মানে রাজ্য ভারতের। তো বরাবরই একটা এটা চিন্তা থাকে যে তাহলে যারা ওখানে সংখ্যালঘু নির্যাতনে এবং উৎপীড়নের শিকার হয়ে রাজ্যে চলে আসবে, এই যে একটা মানে রিফিউজি সমস্যার একটা আশঙ্কা থাকে। এদিকে অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেটার দিকে তাকিয়ে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে কেন্দ্রের যা সিদ্ধান্ত হবে রাজ্যের তাই সিদ্ধান্ত, কিন্তু তারপরেও তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে গিয়েছেন। সাম্প্রতিককালে বিধানসভায় দাঁড়িয়েই তিনি বলেছেন যে ওরা কলকাতা দখল করতে আসলে আমরা কি লেবুন চুষবো। এই যে সমস্ত মন্তব্য, এইগুলোকে কিভাবে দেখেন আপনি? দেখুন, আপনি যে প্রশ্ন করলেন তার অনেকগুলো প্রশ্ন আছে। প্রথমত, মমতা ব্যানার্জি যে অধিকাংশ সময় সঠিক মন্তব্য করেন না, সঠিক কথা বলেন না, সেটা আপনারা জানেন। অতএব তার মন্তব্য নিয়ে আমি কোনো কিছু বলতে চাইছি না। একটা গেল। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ শুধু বাংলাদেশের পাশাপাশি রাষ্ট্র নয়। দেখুন, আসাম আছে, মেঘালয় আছে, হ্যাঁ, অন্য রাজ্যগুলোর সঙ্গে বর্ডার আছে। একমাত্র ভারত ছাড়া একমাত্র মায়ানমারের সঙ্গে বোধহয় বাংলাদেশের খানিকটা বর্ডার আছে। তো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যেটা সাদৃশ্য সেটা হচ্ছে ওখানকার লোকেরাও বাঙালি এবং পশ্চিমবঙ্গের লোকেরা বাঙালি, ভাষা এক। সে কথা যদি ধরেন, ত্রিপুরাতেও অনেক বাঙালি আছে, মেঘালয়তে আছে, আসামেও আছে। অতএব পশ্চিমবঙ্গটা আলাদাভাবে এই জন্য বলছেন যে একসময় অবিভক্ত বাংলাটা ভাগ হয়ে বাংলাদেশ হয়েছিল। তখন তো বাংলাদেশ ছিল না, প্রথমে পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান, তারপরে এখন বাংলাদেশ হয়েছে 71 সাল থেকে। তো সেখানে কিছু হলে এখানে তার প্রভাব পড়বে, এই ব্যাপারে কোনো সন্দেহ নয়। এবং আপনারা যেটা বলছেন যে প্রভাব পড়ছে, সেটা দেখা যাচ্ছে। রিফিউজি সমস্যাটা নিয়ে কি বলবেন? কারণ বারবার তো এই উদ্বাস্তু সমস্যাটা দেখা যায়। দেখুন, উদ্বাস্তু সমস্যাটা রাজনৈতিক নেতারা, সাধারণ মানুষরা, এই যে বাংলাদেশ আজকে আলাদা রাষ্ট্র, প্রথমে পাকিস্তান ছিল, তারপরে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, খুব সাধারণ লোকদের মত নিয়ে এটা হয়নি। রাজনৈতিক নেতারা তাদের সুবিধার্থে এটা করেছে, কিন্তু কষ্টভোগ যেটা করতে হয় সেটা সাধারণ মানুষকে, যে নিজের ভিটে মাটি ছেড়ে অন্যত্র গৃহে কষ্টের জীবন, সেটা আর যাতে না হয় সেটাই আমরা চাইব। সংখ্যালঘু নির্যাতন আলোচনার বিষয় এখন মেইনস্ট্রিম মিডিয়া হোক বা সমস্ত নিউজ মিডিয়াতে।
তো এই সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ এর আগেও তো বাংলাদেশে উঠেছে, সেই সংখ্যালঘু নির্যাতনের কারণে মানুষ এপার বাংলায় চলে এসেছে। তো এখন বিশেষ করে এই বিষয়টা প্রচারটা অনেকেই মনে করছে যে এটা আসলে শুধু সংখ্যালঘু বিষয়টা নয়, এটা একটা রাজনীতি জন্য, এর পিছনে একটা বড় রাজনীতি রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। রাজনীতি ছাড়া অন্য কিছু নয়, এটা ঠিকই। মানে বাংলাদেশে যে শুধুমাত্র অমুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপর, তা তো নয়। দেখুন, এই অবস্থা সৃষ্টির আগেও তসলিমা নাসরিন দেশে থাকতে পেরেছেন? উনি কি হিন্দু ছিলেন? এই যে আওয়ামী লীগের কিছু নেতা যারা এদেশে আশ্রয় নিয়েছেন, তারা কি হিন্দু ছিলেন? অতএব অন্যদের উপরও অত্যাচার হচ্ছে, যারা বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছে তাদের সঙ্গে একমত নন, তাদের বিরোধিতা করেন, তাদের উপর অত্যাচার হচ্ছে। তো অতএব সেই অত্যাচার যে রাজনৈতিক, আমার এ ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু যে কোনো রাজনৈতিক দল যেভাবে সেটা দেখালে তাদের সুবিধা হবে সেইভাবে দেখাতে চান। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি আরও ভালো বুঝতে পারবেন। এই যে আমাদের রাজ্যের কথা যদি ধরেন, তো সেখানে অধিকাংশ মুসলমান বিজেপিতে নেই, তারা রাজ্যের শাসক দল তৃণমূলে আছেন। যদি কালকে রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করে, হওয়া উচিত নয়, কিন্তু যদি তৃণমূলের লোকদের উপর অত্যাচার হয়, তাহলে তার মধ্যে তো যে মুসলমানগুলো আছে তাদের উপরও হবে। তো তখন আপনারা এটাকে তৃণমূলের উপর বিজেপির অত্যাচার বলতে পারেন। আবার বিজেপির যেহেতু অধিকাংশ লোক হিন্দু, মুসলমানদের উপর হিন্দুদের অত্যাচার বলতে পারেন। কি বললে সুবিধা হবে সে রাজনৈতিক নেতারা ঠিক করেন, কিন্তু যেটা বলা হয় সেইটাই সবটুকু নয়। আচ্ছা স্যার, আওয়ামী লীগ স্বৈরাচারী ছিল, এই অভিযোগে বাংলাদেশে তারা আন্দোলন করেছিলেন এবং সেই সরকার তারা উৎখাত করে ছেড়েছে। এই সরকারও কি, মানে অন্তর্বর্তী যে সরকার চলছে সেটাকেও কি স্বৈরাচারী বলে মনে করেন আপনি? দেখুন, আমি একটা কথা বলবো, আমাদের এখানে রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল সকলেই বলেন যে জনগণ আমাদের সঙ্গে আছে। কিন্তু বাংলাদেশের জনগণ তো শাসক দলের সঙ্গে ছিল, ভোটে তারা বিপুলভাবে জিতেছিল। কিন্তু যে জনগণের একটা বড় ভোট হয়েছিল, মানে বিরোধী দল অংশগ্রহণই করেনি, এক প্রকার ভোট হয়নি বলা চলে, কিন্তু ভোটে জিতেছিলেন তো। তো আমাদের এখানেও তো এইভাবেই ভোট হয়, এবং এখানে ভোট রিগিং করে যারা বলেন যে জনগণ আমাদের সঙ্গে আছেন, বাংলাদেশের হাসিনার দেশত্যাগ বা সিরিয়ায় আসাদের দেশত্যাগ থেকে তারা আশা করি খানিকটা বুঝবেন যে আমি ভোটে জিতেছি মানে সব লোক আমার সঙ্গে আছে, এটা নয়। অর্থাৎ বাংলাদেশ দেখে বা বাংলাদেশের পরিস্থিতি দেখে মমতা ব্যানার্জির শিক্ষা নেওয়া উচিত মনে করেন? শুধু মমতা ব্যানার্জি না, সব শাসক দলের নেতাদেরই শিক্ষা নেওয়া উচিত যে ভোট হলো, আমি 25%, 30% ভোট পেলাম, জিতে গেলাম, অন্য সকলের উপর অত্যাচার করছি। সেটা করতে পারছে একজন যে তারা বহুধা বিভক্ত। যদি তারা একসঙ্গে হয়, এবং তারও থেকে বড় কথা, যদি তারা অস্ত্র হাতে নিতে পারে, তাহলে কিন্তু যে শাসক অত্যাচার করে তাদের পক্ষে সেটা বিপদের কথা। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশ যদি আমরা বলি সামরিক শক্তি বা সমস্ত দিক থেকে ভারতের তুলনায় তারা একটা ছোট একটা দেশ, কম শক্তিশালী দেশ, তারপরেও ভারতের এত উদ্বেগের কারণ কেন? বাংলাদেশের পাক বন্ধুতা বাড়ছে বা পাকের সহায়তা তারা পাচ্ছে, মানে পাকিস্তানের, এই একটা আলোচনাও কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কি মনে করেন, বাংলাদেশের থেকেও কি পাকিস্তানকে নিয়ে বেশি চিন্তিত ভারতবর্ষ? দেখুন, বাংলাদেশটা 71 সালের আগে তো পাকিস্তানের অংশ ছিল। তো একসঙ্গে কাজ করার ফলে, তাদের সঙ্গে জানাশোনার ফলে, এবং 71-এ যখন বাংলাদেশ হয় পাকিস্তান থেকে ভেঙে, তখন সব লোকই তো এই পাকিস্তান থেকে বেরিয়ে আসার পক্ষে ছিলেন না। তো সেই লোকগুলো তো বাংলাদেশে এখনও আছেন। তো যেটা ঘটছে সেটা খুব অস্বাভাবিক কিছু নয়।
এখন দেখুন আমাদের দেশের পক্ষে যেহেতু আমাদের বর্ডারের অনেকগুলো রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে, তো সেখানে যদি অস্থিরতা থাকে তাহলে আমাদের অসুবিধা। এবং পৃথিবীর সব দেশ আমাদের বন্ধুরাষ্ট্র নয়। তো যারা আমাদের বন্ধুরাষ্ট্র নয় তারা তো বাংলাদেশ ভারতের বিরোধিতা করলে তখন তাদেরকে অন্তত মুখে সমর্থন করবেন, অস্ত্রশস্ত্র দিয়ে বা অর্থ দিয়ে করবেন কিনা আমি জানি না, অন্তত মুখে সমর্থন করবেন। তো সেটা আমাদের দেশ তো চেষ্টা করবে যে সেটা যাতে এড়ানো যায়। অর্থাৎ আমাদের হঠকারী কোনো মন্তব্য করা উচিত হবে না। বাংলাদেশের যে সরকার থাকবে তাদের সঙ্গে কথা বলে সম্পর্কটা যতটা সম্ভব ভালো করার দরকার আছে আমাদের। আচ্ছা, বাংলাদেশের জনগণ যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন করেছিলেন, তার পতন চেয়েছিলেন এবং সেটা হয়েওছে, এবং সেই শেখ হাসিনা যিনি বাংলাদেশিদের কাছে স্বৈরাচারী নামে পরিচিত, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। সেটা কি একটা অন্যতম কারণ ভারতের বিরুদ্ধেই বিদ্বেষ বাংলাদেশে ছড়িয়ে পড়ার? আপনি দেখুন, ওই যে সিরিয়ার শাসনকর্তা খুব সাম্প্রতিককালে তাকে পাওয়া যাচ্ছিল না, পরে দেখা গেল যে তিনি রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। তো তিনি তো চলে যেতে চেয়েছিলেন ব্রিটেনে বা যুক্তরাষ্ট্রেও যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কেউ তাকে স্বাগত জানায়নি। এটা গণমাধ্যমে আমি যা দেখেছি। এখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল যখন হাসিনা ক্ষমতায় ছিলেন। দেশের মানুষের সঙ্গে দেশের মানুষের সম্পর্কের কথা আমরা বলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে যারা শাসন ক্ষমতা থাকেন তারাই ঠিক করেন যে কার সঙ্গে কী সম্পর্ক হবে, কীরকম সম্পর্ক রাখা হবে। তা হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি ভারতের সঙ্গে ভালো সম্পর্কের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতও হাসিনার পাশে ছিলেন। হাসিনা যখন বিপদে পড়েছে, তো আমার তো মনে হয় তাকে আশ্রয় দেওয়াটা স্বাভাবিক। তো আপনি বিপদের দিনে যদি বন্ধুকে সাহায্য না করেন তাহলে কে সাহায্য করবে? কিন্তু এটাই বাংলাদেশের বক্তব্য যে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব রাখুক ভারত। আওয়ামী লীগের সঙ্গে কেন শুধু সম্পর্ক থাকবে? এটাই হচ্ছে বাংলাদেশের বক্তব্য। এবং এখন একটা পয়েন্ট যে এদিকে ভারতের বিদেশ সচিব ঢাকার বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেছেন, তাদের বক্তব্য যে দুই দেশের সম্পর্কের উন্নতির তারা চেষ্টা করবে। কিন্তু এদিকে মাঝখান থেকে শেখ হাসিনাও ভারতে রয়েছেন, তিনি একের পর এক ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ নিয়ে মন্তব্য করে যাচ্ছেন। একসঙ্গে এই দুটো জিনিস কি সম্ভব? একদিকে তো বাংলাদেশ চাইছে শেখ হাসিনার বিচার হোক, একদিকে শেখ হাসিনাও ভারতে রয়েছেন, তিনি মন্তব্যও করে যাচ্ছেন, এবং অন্যদিকে যদি চায় সেখানে শেখ হাসিনার বিচার হোক, তো তারা ওখানে মামলা শুরু করে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে চান না। ভারত তো বিচ্ছিন্ন নাই এই সংস্থা থেকে। মুখে মুখে বলা এগুলো আমার মনে হয় সব লোক দেখানো, এসব বাজার গরম করা বেশি রাজনীতির। হ্যাঁ, রাজনীতি।